হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী বাংলা পাতাবার বইয়ের বুনো হাঁস গল্পটি পড়াবো। গল্পটি পড়ার আগে আমরা জানবো কবি পরিচিতিটা আগে, তারপরে আমরা গল্পটা শুরু করব। চলো আমরা কবি পরিচিতিটা আগে জেনে নিই, তারপরে হচ্ছে আমরা আগে কবি পরিচিতিটা পড়ে নিই। চলো কি বলেছে, বলছে লীলা মজুমদার। লীলা মজুমদারের জন্ম কত খ্রিস্টাব্দে? 1908 খ্রিস্টাব্দে, মৃত্যু 2007 খ্রিস্টাব্দে। জন্ম কলকাতায়। জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়ের বাড়িতে বাবা প্রমোদ রঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক ছিলেন। তাহলে তার জন্ম কোথায় হয়েছে? কলকাতার। কার বাড়িতে? না, জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে সে থাকতো। নাম কি? বাবা হচ্ছে প্রমোদ রঞ্জন রায়, তিনি পেশায় ছিলেন বনের খবরের বই লিখতেন। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। তাহলে লীলা মজুমদারের শৈশব কোথায় কেটেছে? না, শিলং পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায় জীবন সাহিত্য চর্চা তার সঙ্গী ছিল। তাহলে 1920 সাল থেকেই তার কলকাতায় কী করতো? না, সাহিত্য চর্চায় নিয়েই সে পড়াশোনা করতো, সেটাই তার জীবনের একমাত্র সঙ্গী ছিল। প্রথম ছোটদের বই বৈদ্যনাথের বাড়ি। তাহলে প্রথম ছোটদের বই তিনি লিখেছিলেন কি? বৈদ্যনাথের বাড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ হলো প্রদীপিসি, বমি বাক্স, হলদে পাখির পালক, টংলিং মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকাও যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারের সমন্বিত, যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তাহলে লীলা মজুমদার ছোটদের জন্য সন্দেশ পত্রিকা লিখেছিলেন, আর তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কী কী পুরস্কার ছিল? না, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার, এই পুরস্কারগুলো তিনি পেয়েছিলেন। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে লীলা মজুমদারের গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস কবিতাটা নিয়ে একটা ছোট প্যারা এখানে তুলে দিয়েছে। এই যে প্রশ্নগুলো আছে, আমি তোমাদের যখন প্রশ্ন উত্তর করাবো, এইখানকার প্রশ্ন তো তোমাদের করিয়ে দেবো। এবার চলো আমরা পড়ার মধ্যে যাই। কি বলেছে? বুনো হাঁস। এখানে বুনো হাঁস বলতে এক পরিযায়ী পাখির কথা বলা হয়েছে। কার লেখা? লীলা মজুমদার। চলো আমরা গল্পটা পড়া শুরু করি। বলছে, এখন যদি আকাশের দিকে চেয়ে দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলে উত্তর দিক থেকে উড়ে চলেছে। তাহলে কি বলছে কি, যে এখন যদি তুমি আকাশের দিকে তাকাও, তাহলে এই পরিযায়ী পাখিগুলো দেখবে তীরের ফলার মতন উড়ে যাচ্ছে, উত্তর দিকে উঠে চলে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে। যেহেতু এরা খুব গরমও সহ্য করতে পারে না, আবার খুব শীতও সহ্য করতে পারে না। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারোর শুধু ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। তাহলে বলছে কেউ এত উঁচুতে উঠছে যার কোনো শব্দ শোনা যাচ্ছে না, আবার কোনো পাখির ডানার শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক, আবার কারোর শব্দ শোনা যাচ্ছে কি? গাঁক গাঁক গাঁক। ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তাহলে ওরা কি করছে? না, গরমের সময় গরম দেশ থেকে শীত কাটিয়ে এবার শীতে তাদের দেশে ফিরে যাচ্ছে। ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না। তাহলে ওরা বেশি গরমও সহ্য করতে পারে না, আবার বেশি শীতও সহ্য করতে পারে না। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। কেউ না, হিমালয়ের উত্তর দিকে থেকে বরফ আছে সেই বরফগুলো পেরিয়ে আসে, বরফের যে দেশগুলো আছে সেগুলো তারা পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রে দিয়ে ছুটে উড়ে ছোট ছোট দ্বীপে এগিয়ে নামে। তাহলে কেউ কী করে? না, ভারতের যে মাটি সমুদ্র পার হয়ে বিভিন্ন জায়গা থেকে পাখিরা ওরা গরমও সহ্য করতে পারে না, শীতেও, যেখানে বেশি গরম হয় তাহলে অন্য জায়গায় চলে যায়। আবার এরকমভাবে ওরা পরিযায়ী পাখি, তো সব জায়গায় ঘুরে বেড়ায়। সেখানে মানুষের বাস নেই। তাহলে ওরা যেখানে থাকে সেখানে খুব একটা মানুষ থাকে না, মানুষের বাসই নেই। নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণ আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার
আমাদের গরমের সময় শীত। তাহলে দক্ষিণে কি শীতের সময় গরম কাটাতে আসছে, আবার গরমের সময় আমরা শীত কাটাতে আসি। লাদাখের একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানাদের একটা ঘাঁটি ছিল। জওয়ানারা মানে যারা সৈনিক, যারা কি করে আমাদের দেশকে রক্ষা করে, সেই লাদাখে একটা নির্জল বরফের জায়গায় তাদের ঘাঁটি ছিল, মানে তারা থাকতো, বাড়ি টাড়ি ছেড়ে তারা ওখানে থাকতো। তখন শীতের পুরু, তখন খুব শীত। মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে। খুব শীত পড়েছে, আকাশ থেকে সবাই দক্ষিণ দিকে উড়ে যাচ্ছে। বাড়ির জন্য ওদের মন কেমন করতো, চিঠিপত্র বিশেষ পৌঁছাতো না, শুধু রেডিওতে যেটুকানি খবর পেতো, মানে জওয়ানাদের কী করতো না, ওদের কোনো ফোন ছিল না, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ থাকতো না। ওরা কী করতো, শুধুমাত্র ওই রেডিওতে যেটুকানি খবর পেতো সেটুকানি খবর, তাছাড়া ওদের কোনো খবর পেতো না। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। দল বেঁধে যে বুনো হাঁসগুলো যাচ্ছ, তার মধ্যে একটা কী করলো, নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। একটা বুনো হাঁস কী করেছে, একটা ঝোপের মধ্যে পড়ে কাঁপছে। তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুনো হাঁস নেমে এসেছে। তাহলে একটা বুনো হাঁস পড়ে গেছে, তার সাথে যে তার সঙ্গী ছিল সেও নেমে এসেছে। এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এসে সেই যে বুনো হাঁসটা আহত হয়েছে তার চারিদিকে, মানে পড়ে গেছে, তার চারিদিকে ভালো বুনো হাঁসটা ঘুরে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতে জওয়ানারা গিয়ে আগের হাঁসটা তাঁবুতে নিয়ে এলো। বরফ পড়ার আগে তারা কী করছে, সেই সৈন্যরা কী করলো, বুনো হাঁসটা তারা যেখানে থাকে সেই তাঁবুর কাছে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো। তাহলে প্রথম যে তার সঙ্গী ছিল সে তাদের সঙ্গে, মানে সে ভাবছে যে হয়তো মেরে দেবে, তাই তাদের কাছে প্রথমে তেড়ে আসছিল। তারপর যেগুলো না তারা বাঁচাতে এসেছে, তখন তাদের সঙ্গে সঙ্গে চলে গেল। ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। ভিতরে গিয়ে দেখলো যে প্রথম যে হাঁসটা পড়ে গেছে সে হাঁসটা কী হয়েছে না, লেগেছে, চোট পেয়েছে, তাই বেচারি উঠতে পারছে না, তাই সে হাঁসটা উঠতে পারছে না। জওয়ানাদের মুরগি রাখার খালি জায়গা ছিল, জওয়ানারা মুরগি চাষ করতো, তাদের একটা খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসটা রইল, সেখানে ওদেরকে রেখে দিল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসবই খেত। তাহলে বুনো হাঁসটা কী খেত, টিনের মাছ খেত, তরকারি খেত, ভুট্টা, ভাত, ফলের কুচি এইসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানাদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। তাহলে ওদেরকে দেখাশোনা করতে সৈন্যরা কিন্তু একটা আনন্দের কাজ। পরে হাঁসটার ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারত, কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না। তাহলে যে হাঁসটা ভালো ছিল সে চাইলেই কিন্তু চলে যেতে পারত, কিন্তু যেহেতু তার সঙ্গী আহত হয়েছে তাই তাকে ছেড়ে গেল না, সেও রয়ে গেল। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। দুটো বুনো হাঁস সারা শীতকাল ওখানেই থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, ডানাটা সেরে গেল যেটা জখম হয়েছে। তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত। যেই হাঁসটা ডানা সেরে গেছে সে আস্তে আস্তে ওড়ার চেষ্টা করলো। তাঁবুর ছাদ অবধি উড়ে গেল, আবার ধূপ করে পড়ে গেল, মানে একটু করে ওড়ার চেষ্টা করছে, আবার সে ধূপ করে পড়ে যাচ্ছে। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো। তাহলে এরম করে সারা শীত কেটে গেল এবং বরফ গলতে শুরু করলো, মানে এবার গরম চলে আসবে। আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। যেই শীতকাল চলে গেছে আবার সবুজ ঝোপঝাড় দেখা যাচ্ছে। ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুঁড়ি ধরলো। ন্যাড়া গাছে, যে গাছের মানে সব কিছু ঝরে পড়ে গেছিলো, তার কাছে নতুন নতুন পাতা আর কুঁড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, আবার সেখানে পাখির দলরা আসা শুরু করলো। এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। এবার দক্ষিণ থেকে ওই বুনো হাঁসরা দক্ষিণ থেকে উত্তরের দিকে ফিরে গেল, সেটা দেশে ফিরে গিয়ে ওরা এবার বাচ্চা তুলবে। এদের হাঁসেরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার ওপর দিয়ে হাঁসের দল গেলে চলন্ত হয়ে উঠত।
তাহলে তাঁবুর বাইরে যখন ওরা হাঁটা চলা করতো মাটির তাঁবুর মাথার ওপরে, যেই দেখতো যে অন্য হাঁসরা যাচ্ছে তখন ওরা খুব চঞ্চল হয়ে যেত, তাদেরও মনে করতো বাড়ি ফিরবে কখন। তারপর একদিন জোয়ানারা সকালের কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে। তারপর জোয়ানারা মানে সৈন্যরা কাজ ছেড়ে এসে দেখছে দেখি আর তারা সেই তাঁবুর মধ্যে নেই, তারা উড়ে চলে গেছে। জোয়ানাদের বাড়ি ফেরার সময় হয়ে এলো। জোয়ানরা মানে সৈন্যরাও তারাও যে বাড়ি ছাড়া, তাদেরও সে বাড়ি ফেরা সময় হয়ে গেল, তাই তারাও বাড়ি ফিরে যাবে। এই ছিল তোমাদের আজকে এই বুনো হাঁস মানে পরিযায়ী গল্পের সারসংক্ষেপ। তোমাদের লাইন বুঝে বলে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে দেবে। যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করবে, যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করে দেবে।